ডিফারেন্ট ডিফারেন্ট সময় ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন ডিফারেন্ট মনে হয় যে আলাদা হঠাৎ করেই উনি। তো এই যে অডিয়েন্স যখন বলে যে একটা ধারাবাহিকতা, বা আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা যখন বলে যে এই কনসিস্টেন্সি পাওয়া গেছে, যে না এটাকে দেখেই মনেই হয়েছে যে তুমি এটা ধারণ করছো বা জার্নিটা কনসিস্টেন্ট ছিল, তো সেটা আমার কাছে অনেক বেশি ভাবায়। কারণ গুড ক্রিটিক আমি খুব বেশি পছন্দ করি, কারণ এটা আমাকে শুধরে দেয়। শাকিল ভাই জানতে চাই, শাকিল ভাই আসলে আমাদের দেশে যেহেতু বক্স অফিসের প্রচলনটা নেই, সেই অর্থে আমরা জানি না সিনেমাটা কেমন মানে কেমন আর্ন হচ্ছে। সো অ্যাজ এ প্রডিউসার আপনার কাছে জানতে চাই আসলে সিনেমাটা ব্যবসায়িক দিক দিয়ে আসলে কতটুকু এই কয়েকদিনে একটা দেখেন, আপনি যেরকম বলতে পারছেন না ওরকম আমিও বলতে পারছি না, যেহেতু আমার কাছে যতক্ষণ না রিপোর্টগুলো আসছে। সো আপনারা জানেন যে সব রিপোর্ট একদিনে চলে আসে না, এমনকি মাল্টিপ্লেক্সগুলোর রিপোর্ট আসতেও কোনোটা 4 দিন 5 দিন 7 দিনও লেগে যায়। কিন্তু হ্যাঁ, ইউ আর রাইট যে আমরা তো ট্রেন্ডটা ধরতে পারি, বুঝতে পারি, শো সংখ্যা প্রতিদিন জানতে পারি। যেমন আমি আপনাদেরকে বলেছিলাম যে এই সিনেমাটা ব্লকবাস্টারের পথে যাচ্ছে। আজকে একজন প্রশ্ন করলো একটু আগেই নিশোকে, আমি দেখলাম যে সুরঙ্গর মতো এটাও ব্লকবাস্টার হতে যাচ্ছে, তো আপনার কি মনে হয়? তো হ্যাঁ, তো আমি ওই সাংবাদিক ভাইকে কোয়েশ্চেন করতে চাই যে আপনি কিভাবে বুঝলেন যে ব্লকবাস্টার হতে যাচ্ছে? হ্যাঁ, সো কিভাবে বুঝলেন আপনি? আপনি যেভাবে বুঝেছেন সেভাবেই আমরা বুঝেছি, বরং আমাদের কাছে আরও আপনি একটু পারসেপশন ওয়াইজ বলেছেন, আর আমরা পারসেপশনের সাথে আমাদের কাছে ডেটা আছে এবং নাম্বার আছে, সেটা এবং ট্রেন্ড ধরে আমরা বুঝতে পারি যে একটা ছবি ভালো করছে কি খারাপ করছে। যেমন একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, আজকে শুক্রবার, আজকে সারাদিনে এই লাস্ট শো পর্যন্ত 10,000 লোক, শুধু সিনেপ্লেক্সে 10,000 লোক দাগি দেখেছে এবং দেখছে একদিনে। আমি ধরেন এটা তো সিনেপ্লেক্সের কথা বললাম, সিনেপ্লেক্সের বাইরে ব্লকবাস্টার আছে, লায়ন্স আছে এবং অন্যান্য আরও যে 5-6টা সিঙ্গেল স্ক্রিন এবং অন্যান্য যে স্ক্রিনগুলো আছে আমাদের, সব মিলিয়ে। সো এটা it has become a super hit definitely and it is going to be a blockbuster. এটা নানানভাবে আমরা বুঝতে পারি। যেমন আমরা দেখেছি যে এর আগেও যখন সিনেমা আমরা রিলিজ করেছি, প্রথম 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যখন যেতে থাকে তখন রেসপন্সগুলো আমরা পেতে থাকি। এবং সবচেয়ে বড় একটা তো হচ্ছে আর্টিস্টরা, ডিরেক্টর, ওনারা তো রেসপন্স পান হচ্ছে ক্রিয়েটিভ রেসপন্স, এই ক্যারেক্টারটা ভালো লেগেছে, এইভাবে এই অংশটা ইমোশনাল ছিল, এই জিনিসগুলো। আমার কাছে রেসপন্সটা আসে হচ্ছে, যেমন আজকেই আমি গতকালকেই ধরেন ইউরোপের প্রায় 7-8টা দেশ থেকে আমার কাছে ফোন এসেছে যে বিভিন্ন ডিস্ট্রিবিউটাররা এটা ডিস্ট্রিবিউট করতে চায়। অলরেডি অস্ট্রেলিয়া, আপনাদেরকে আমি তথ্যগুলোও দিই, 12 তারিখে আমরা অস্ট্রেলিয়ার সিডনিতে আমরা রিলিজ করছি এবং 26 তারিখে ব্রিসবেন, মেলবোর্ন এবং পার্থে রিলিজ করছি। 25 তারিখে আমরা এন্টায়ার নর্থ আমেরিকাতে রিলিজ করছি, যেটা অ্যাক্রস আমেরিকা। সো এবং অন্যান্য জায়গায় আরও পৃথিবীর যেখানেই বাংলা ভাষাভাষী রয়েছে সবাই আমাদেরকে এখন যোগাযোগ করছে সিনেমাটার জন্য। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আপনারা দেখেছেন যে শো সংখ্যাও যদি আপনারা কাউন্ট করেন, আপনি দেখবেন যে সিনেপ্লেক্সে আজকে 26টা শো হাউসফুল, আগামীকালকে 26টা শো হাউসফুল অলরেডি, এবং হ্যাঁ, এবং রোববারেও এক্স্যাক্টলি শিব ভাই যেটা বললো, আপনার ফার্স্ট উইকডেতে অলমোস্ট হাউসফুলের পথে, এবং নাম্বার অফ শোজ আর হাই, এবং সবগুলাতে আপনি খুঁজে দেখেন কোনো সিট পাবেন কিনা, পাবেন না। আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আমাদেরকে চাচ্ছে, এই জন্য আমরা ডিসাইডও করেছি এর মধ্যে একটা স্পেশাল শো করে আপনাদেরকে ইনভাইট করব। আমার ধারণা আপনারাও হয়তো দেখতে পারেননি সবাই, আমরা চাই আপনারা দেখেন, আপনারা আমরা যে কথাগুলো বলছি সেগুলোর সঙ্গে মিলিয়ে নেন, আপনাদের কেমন লাগে সেটাও আপনারা আমাদেরকে জানান। না, বাধা আসলে নাই, আমরাও চাইলে একসাথে রিলিজ দিতে পারবো, সেটা আমরা করতেও চাই। আমাদের দুইটা বাধা, একটা হচ্ছে আমরা একটু তাড়াহুড়ার মধ্যে সিনেমা বানাতে হয় আমাদের। ধরেন আমাদের তো এই যে রাজনৈতিক একটু উত্তপ্ত পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন গত 1 বছরই কিন্তু
আমরা আসলে ডিসিশন নিতে পারছিলাম না যে কখন সিনেমা শুটিং শুরু করব, কখন শেষ করব। কিন্তু আমরা এটুকু জানি যে আমরা ঈদ ধরতে চাই। মানে আমার রোজার ঈদে একটা সিনেমা, কোরবানি ঈদে একটা সিনেমা। আপনারা জানেন যে তাণ্ডব যে সিনেমাটা রায়হান রাফি করছে, শাকিব খান আছেন ওটাতে, ওইটার শুটিং অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আমরা কোরবানির ঈদে রিলিজ করব। সো ওইটার শুটিং শুরু হয়েছে। ওইটাইভাবেই এটারও কিন্তু শুটিং যে অনেক আগে শিহাব ভাই শেষ করতে পেরেছে বা আমাদের টিম শেষ করতে পেরেছে সেটা কিন্তু না। এবং পোস্ট প্রোডাকশনের জন্য দেখা যায় যে অ্যাডিকুয়েট টাইমটা দরকার, সেই টাইমে বাংলাদেশে যখন আমরা সেন্সারটা পাই, তারপরে আসলে দেশের বাইরে সেই সেন্সার সার্টিফিকেটও প্রোভাইড করতে হয় আমাদের। তারপর সেখানে ক্লাসিফিকেশন এবং অন্যান্য ফর্মালিটিসের ব্যাপার থাকে। তারপরে আমরা আসলে ডিসাইড করতে পারি যে কোথায় কখন রিলিজ হবে। সো বাট ইউ আর কারেক্ট যে আমাদের এরপরে ভবিষ্যতে ইচ্ছা আছে যে একই সঙ্গে সারা পৃথিবীতে একই দিনে রিলিজ করার। আরেকটা বিষয় হচ্ছে, আমি দেখেছি যে এক্সপ্যাট্রিয়েট যারা আছে তারা ওয়েট করে যে কোন সিনেমাটা আসলে বাংলাদেশে ভালো যাচ্ছে। ধরেন দাগি প্রথম দিন যেমন গেছে, সেকেন্ড দিন, থার্ড দিন, আজকে 5th ডে। এখন কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু এটার আপনারা দেখেন এটা হাইপ বাড়ছে, আরো দর্শকের ডেসপারেশন আরো বাড়ছে, টিকিট পাচ্ছে না। সো এই নিউজগুলা, এই ঘটনাগুলোও কিন্তু যখন সারা পৃথিবীতে লোকজন দেখতে থাকে, বাংলাদেশিরা এবং বাংলা ভাষাভাষীরা, তখন তারা আরো বেশি ইন্টারেস্টেড হয়। তখন দেখা যায় যে ওই দর্শকটা অলরেডি তৈরি হয়ে যায়। সো আমি দেখেছি যে ডিস্ট্রিবিউটরদেরও একটা টেন্ডেন্সি থাকে যে বাংলাদেশে রিলিজের হয়তো 1 সপ্তাহ পরে বা 1.5 সপ্তাহ পরে বা 3-4 দিন পরে এরকমভাবে তারা রিলিজ করতে চায়। সো এটা একটা ট্রেন্ড হয়েছে। বাট আমাদের ইচ্ছা আছে, আপনার সাথে আমি একমত, যে ভবিষ্যতে কোনো খুব তাড়াতাড়ি আমরা একদিনে সারা পৃথিবীতে একই সঙ্গে সিনেমাটা রিলিজ করতে চাই। এরকম সিনেমাও আসবে আমাদের। আমার কাছে কি আর কোনো প্রশ্ন আছে? তাহলে আমি একটু শিহাব ভাই এখানে বসবো একটু। হ্যাঁ, না তাহলে আমার কাছে যদি কোনো হল রিলেটেড বা অন্য কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, জি, না শো বেড়েছে কিনা এটা উত্তর একটু দেই আমি। শো তো বেড়েছে, আপনারা আমাকে জিজ্ঞেস না করলেও আপনারা জানতে পারেন। কারণ এখনকার সময় তো আসলে কোনো কিছু লুকাছাপার কোনো বিষয় নাই, কোনো ফ্যাব্রিকেটেড কোনো ইনফরমেশন আমিও দিতে পারবো না, অন্য কেউ দিতে পারবে না। কারণ আমি যদি বলি আজকে 26টা শো গেছে সিনেপ্লেক্সের সবগুলো আউটলেটে, তার মানে আপনি কিন্তু অনলাইনে গেলেই সেটা চেক করতে পারছেন 26টা শো গেছে কিনা। সো আমাদের এর আগে সিনেপ্লেক্সে, শুধু আমি সব মাল্টিপ্লেক্স নিয়ে বলছি না, সেকেন্ড দিন আমি সব মাল্টিপ্লেক্স নিয়ে কথা বলেছিলাম। বাট শুধু সিনেপ্লেক্সের কথা যদি আপনারা বলেন, তাহলে আমাদের সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডেতে আমাদের 21টা শো ছিল। 5th ডে আজকে থেকে 26টা শো, কালকেও 26টা শো, পরশু থেকে এই যেটা হয় আর কি, যে যখনই দর্শক চাহিদা থাকে তখন শো বেড়ে যায়। সো আমাদের ন্যাচারালি তখন শোটা ব্যালেন্স করার জন্য তো হয়তো অন্য কোনো সিনেমার কম বেশি হতে পারে। সো আমাদের সিনেমার, আমি আমারটা বলতে পারবো, আমার সিনেমার শো বেড়েছে, দর্শক চাহিদা বেড়েছে, তারপরে প্রচুর ফোন আসছে, প্রচুর মেসেজ আসছে যে টিকিট পাচ্ছে না। তার মানে ওইটাই আমি বলতে চাই, যে গভর্নমেন্টকেও বলতে চাই, আমি এক্সিবিটরদেরকেও বলতে চাই একটা কথা, আমরা সিনেমা বানাতে পারবো, সিনেমার ডিমান্ড তৈরি করে দিতে পারবো, দর্শককে হলে নিয়ে আসতে পারবো, বাট সিনেমা দেখানোর জন্য এক্সিবিটরদেরকে আরও এগিয়ে আসতে হবে। প্রয়োজনে গভর্নমেন্টের হেল্প লাগলে সেটা নিতে হবে। কিন্তু শো সংখ্যা, মাল্টিপ্লেক্সের সংখ্যা বাড়াতে হবে আমাদের। এই মুহূর্তে যদি 50টা মাল্টিপ্লেক্স থাকতো, আমি শিওর এখন যেমন বরবাদ খুব ভালো করছে, বরবাদের প্রচুর শো, আমাদের প্রচুর শো, অন্যান্য সিনেমাগুলোও ঈদের সময় আপনারা জানেন যে বেশ ভালো রেসপন্স থাকে। 50টা মাল্টিপ্লেক্স থাকলে 50টাই আসলে হাউসফুল যেত এখন। সো এটা আমাদের দুর্ভাগ্য আমি বলবো। এটা গত ঈদেও বলেছি, তার আগের ঈদেও বলছি, কিন্তু আমাদের মাল্টিপ্লেক্সে একটা, সিনেপ্লেক্সকে ধন্যবাদ যে সিনেপ্লেক্স উত্তরাতে একটা নতুন আউটলেট করেছে এবং চমৎকার আউটলেট, যেটা আমরা ভিজিট করেছি। সো আমার মনে হয় সিনেমা যেহেতু বানানো শুরু হয়ে গেছে, সিনেমার হলের সংখ্যাও বেড়ে যাবে, এটাই আমাদের এক্সপেকটেশন। ঠিক আছে, থ্যাংক ইউ শিহাব ভাই। একটু এখানে আপনি একটু হয়ে গেছে তো, কই যাবি তুই? আমার তো না হয়ে গেছে তো, হয়ে গেছে, আলাদা আলাদা কথা বলেছি তো, কিছু আছে কি? শিহাব ভাই, এখন আপনার থেকে জানবো যে অ্যাজ এ ডিরেক্টর, আর ইউ স্যাটিসফাইড ফর দাগি? মানে স্যাটিসফ্যাকশন তো বুঝবো কি করে, মানুষের রেসপন্স থেকেই।
হল সঙ্গে মানুষের ফিডব্যাক থেকে অ্যাকচুয়ালি বোঝা যায় যে যা করতে চেয়েছি তা হয়েছে কিনা। প্রত্যেক ফিল্ম মেকারই যখনই একটা আইডিয়া মাথায় আসে, একটা ড্রিম থাকে, সেই ড্রিমটা ধীরে ধীরে মরতে থাকে। যখনই স্ক্রিন প্লে আসে কিছু ড্রিম মল, ইটস এ থিওরিটিক্যাল কথাবার্তা, মানে এরা সব ফিল্ম মেকারেরই এই কথা বলবে। ইটস নট লাইক নাথিং রিলেটেড টু দিস প্রজেক্ট, মানে অল এই প্রজেক্টের না। যে স্বপ্নটা থাকে, বিউটিফুল একটা ড্রিম নিয়ে আগায় একটা ফিল্ম মেকার তার ফিল্মের জন্য। দিন শেষে অনেক প্রোডাকশন, তারপরে এডিটিং, অনেক কিছুর পরে পর্দায় আসে, সেই স্বপ্নটার একটা রূপ সে দেখতে পায়, এবং সেটা তখন আমরা প্রত্যেকেই খুঁজি মানুষের চোখে মুখেই, যে কেমন হলো, কিভাবে নিচ্ছে মানুষ। তো নিজের স্বপ্নটা যখন মানুষের চোখে মুখে দেখা যায় যে না, ওকে, এই বিষয়টাই মানুষ বুঝতে পারছে, এটারই এই আমরা যে মানবিক মূল্যবোধকে গ্লোরিফাই করতে চেয়েছি, যে মানুষ ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে নিজের কাছে নিজের মনুষ্যত্বের জন্য নিজেকে আত্মদান করে, সেটাই যখন মানুষ বুঝতে পারে তখন মনে হয় যে না, ওকে, একটা লেভেলে মানুষের স্যাটিসফ্যাকশন এসছে। বুঝতে পারছো কিছু? আমি সবসময় দেখেছি আমরা আফরান নিশোর সাথে যেন একদম 100 হয়ে যায়, মানে এটা আসলে রহস্যটা কি? মানে আপনারই কি কখনো এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার আগে স্বপ্ন ছিল যে আমার স্বপ্নগুলো হবে আফরান নিশো তার সাথে সিনেমা করলে করবো, বা তার সাথে আমার একটা সিনেমা হলেও করতেই হবে, স্বপ্ন ছিল? না না না, নিশো ভাই যখন চেয়েছেন যে উনি ফিল্মে আসতে চান, তখন উনি এসেছেন। এর আগে আসলে কেউ তাকে আনতে পারেনি, চেষ্টাটা কম হয়নি, আনতে পারেনি। এরপরেও সেম গিফট হয়েছে, সুরঙ্গর পরে যখনই মনে করেছেন তারা একটা ফিল্ম নিয়ে আসবেন, গল্পটায় আসবেন, তখনই উনি এসেছেন। তো এটা যেমন সেরকম ডেস্টিনি আমাদের একটা ভাগ্য থাকে, এগুলোতে তো বিশ্বাস করি। তো ভাগ্যে হয়তো আমার ছিল এটা। আর সবাই সাথে কাজ করতে চাইবে রাখে, এরকম একজন পরিপক্ক এবং সামরিক অভিনেতা, যিনি আমার মনে হয় সব মেয়েদেরই ক্রাশ, এবং তার সবাই তার ফ্যান, সবাই তার অভিনয় পছন্দ করে, অভিনেতা হিসাবে তাকে বেশি পছন্দ করে। তো সেই জায়গা থেকে অবশ্যই আমি ডিরেক্টর কল সেভাবে চেয়েছেন। সেটাই বললাম, যে কোনো সিনই উনি অনেক সুন্দর করে ফেলেন, সেটা ইমোশনাল সিন হোক, সেটা রোমান্টিক হোক, ড্রামা হোক, যে জনরারই আপনি বলেন না কেন, এবং তাকে ডিফারেন্ট মাসুক এবং নিশানের সাথে কোথাও কোনো মিল নেই। তো আপনারা এখন নিশানকে দেখে নিশানের প্রেমে পড়ে যাচ্ছেন, এটা পুরোটাই ক্রেডিট আসলে নিশো ভাইয়ের, আর আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি। আচ্ছা, আমার নিশো ভাইয়ের কাছে একটা প্রশ্ন, যে সব সিনেমায় একটা বিশেষ ডায়লগ থাকে, যেটা হচ্ছে সবার মুখোমুখি ডায়লগ। আগে সিনেমা করতে গিয়ে আপনার পছন্দের কোনো ডায়লগ আছে কিনা, যেটা হচ্ছে আপনার নিজের কাছেই পছন্দ? না, আমার যেমন আমি অনেক আমাদের তো এই গল্পের সবগুলো ক্যারেক্টারই এত কমপ্লেক্স এবং এতগুলো শেডসের উপর দিয়ে যায়, এবং এই চরিত্রগুলো যদি ভালো পোট্রে না হতো তাহলে নিশানের কথা আসতোই না। কারণ নিশানের জার্নিটা আসলে এই চরিত্রগুলোর উপর দিয়ে। তো আমি যেমন আমার বাবা নেই, তো একটা সম্পর্ক হচ্ছে, স্পয়লার দিয়ে দিচ্ছি, আমার সাথে আমার বাবা, যেটা প্লে করছে গাজী রাকেব। তো তারই একটা কথা আমি একটা জায়গায় বলি, যে আব্বা আমরা সবসময় বলছি একটা লক্ষ্য খুঁজে বেড়াই, তখন পাত্র দিই মনে হয়েছে ফালতু বাকোয়াস। এখন বুঝি যে যেদিন আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পেয়েছি,
তো এই যে কথাটা আমি কেন রিলেট করতে পারি, আমরা যখন যে সময় বয়সকালে আমরা বড় হয়েছি, আমরা 80s-এর মানে ওই সময়টা না আমি একদম দেখতে পারি যে আব্বা যাই বলতো মেক সেন্স করতো, আমরা বাংলামি করতাম। এবং আমি বলি যে আমার বাবাকে আমি বুঝতে পারছি দুই সময়, যখন আমি নিজে বাবা হয়েছি এবং যখন আব্বু আমাদেরকে ছেড়ে চলে গেছে। তো এই যে অনুভূতিটা না, এই যে সম্পর্কের অনুভূতি, তখন আমার কাছে মনে হয়েছে একজন গাজী রাকায়েত আমার চলে যাওয়া বাবা, এবং আমি এটা বিশ্বাস করতে চাইছি যে উনি আমার বাবা। এবং রাকায়েত ভাই এত সুন্দর করছে অভিনয়টা, এত সুন্দর করছে, মানে আনবিলিভেবল। আমি রাকায়েত ভাইয়ের মানে সে আমাকে অভিনয়ে নিয়ে আসছে, এটা বাড়তি না, শুধুমাত্র রাকায়েত ভাই, একজন তমা মির্জা, একজন সুমেরা, এই যে আমাদের তোতা মানে রাশেদ, হ্যাঁ অপু, তো অপু যে ক্যারেক্টারটা করছে আমার মনে হয় না যে এত সুইচিং, এত ইন্টেন্স পারফরমেন্স আমি ওর লাস্ট কবে দেখছি আমি ভুলে গেছি, অল্প জায়গা কিন্তু এত সুন্দর, আমার কাছে তো মন ছুঁয়ে গেছে। সুরেরা মানে সে একটা সলো পারফর্ম করা অভিনেত্রী, নডরের ছিল, তার যে কমিটমেন্ট টুয়ার্ডস দ্য ফিল্ম, তার যে কমিটমেন্টের জায়গা থেকে সে একটা, কারণ সুনেরা দেখতে পাইছে যে এই চরিত্রটা ডিফারেন্ট, এটার মধ্যে একটা স্পার্ক আছে, সুনেরা দেখতে পাইছে যে এই গল্পটা তার মন ছুঁয়ে গেছে। তো এরকম যে ইটস নট অ্যাবাউট দ্য নিশো শো, এটা অনেকের কাছে মনে হয়, কিন্তু এটা একটা প্রপার গল্পের শো, যেখানে নিশোর একটা জার্নি।